আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই কোর্সে আজ আমাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং নিয়ে। এই ক্লাসে চতুর্থতম ক্লাসে আমরা আলোচনা করব টাইপস অফ এসইও, অন পেজ, অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও। যারা বিগিনার বা একেবারে শুরু করতে যাচ্ছেন তাদের কাছে হয়তো একটু অপরিচিত, বাট এই থিওরিটিক্যাল ক্লাসে আপনারা কিছুক্ষণ শুনলেই মোটামুটি বুঝতে পারবেন। সামনের দিকে আগাতে গেলে এইগুলো অ্যাটলিস্ট জেনে থাকতে হবে, এগুলো বুঝতে হবে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইওগুলো কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমি একটা স্লাইড রেডি করছি, চলুন স্লাইড অনুযায়ী আমরা শুরু করি। ওকে, তো প্রথমে টাইপ অফ এসইওতে আমরা যেটা দেখব, টাইপস অফ এসইও যেটা বললাম, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। তো অন পেজ এসইওটা কি? এটা হচ্ছে যখন কোনো ওয়েবমাস্টার বা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে কোনো আর্টিকেল বা কোনো একটা পেজ বা যে কোনো কিছু পাবলিশ করার পরে কিছু কাজ থাকে। এটা হলো ওয়েবসাইটের ভিতরের কিছু কাজ, যে কাজগুলো করলে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন বা এআইয়ের কাছে ভিজিবিলিটি দেখা দেয় এবং প্রচুর পরিমাণে মানুষের কাছে রিচ করে, যদি ওই স্ট্রাকচারগুলো মেনটেন করা হয় বা ওই সিস্টেম বা প্রসেসগুলো যদি করা হয়, সেগুলো আসলে ওয়ান পেজ এসইও। দ্যাট মিনস আমরা কোনো একটা আর্টিকেল বা কোনো কিছু পাবলিশ করার পরে কিছু আমাদের কাজ করতে হয়, যে কাজগুলো ওয়ান পেজ এসইও। তো সেই কাজগুলো কি? সেই কাজগুলোর প্রথমটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট। প্রথম আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা যদি কোনো ধরনের আর্টিকেল পাবলিশ করতে যাই বা কোনো কিছু লিখে ওয়েবসাইটে পাবলিশ করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটা হয় সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করা। তার আগে নিশ সিলেকশন করা, এগুলো তো করতে হবে, ওইগুলো আলাদা ব্যাপার, আমরা নিশ সিলেকশনে আলাদা একটা ক্লাস করব। বাট আমরা যখন ওয়ান পেজ এসইও করব তখন তার আগে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারপরে আমাদের একটা আর্টিকেল লিখে তো সেটা পাবলিশ করতে হবে। যাই হোক, কিওয়ার্ড প্লেসমেন্টটা কিন্তু আর্টিকেলের মধ্যেই করতে হবে। অর্থাৎ আর্টিকেল লিখে অনেকেই আছে যে আর্টিকেলটি লেখার পরে তারপরে কিওয়ার্ড প্লেসটা করে, সিনোনিমাস বা এলএসআই কিওয়ার্ডগুলো প্লেস করে। তো সেটার জন্য আমরা ওয়ান পেজ এসইও, এটা কিওয়ার্ড প্লেসমেন্টটা ওয়ান পেজ এসইওর মধ্যে ধরতে পারি। তারপরে টাইটেল ট্যাগ এবং মেটা ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে। টাইটেল ট্যাগটা খুবই জরুরি, আর টাইটেল ট্যাগ দিয়েই কিন্তু গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন এটা আমাদেরকে দেখতে পায় যে আসলে কোন টাইটেল লিখে, যখন আসলে মানুষ তো কিওয়ার্ড বা টাইটেল লিখেই সার্চ করে, তো তখন খুব ক্লোজেস্ট এবং মিনিংফুল যে টাইটেলটা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন সেগুলো শো করায়। আচ্ছা, তো টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে। মেটা ডিসক্রিপশন হচ্ছে যে আমরা যে আর্টিকেলটা লিখলাম বা কন্টেন্টটা লিখলাম, সেই কন্টেন্টটা কিসের উপর, মানে কী বিষয়ে লিখলাম, তো তার একটা জিস্ট 60 লেটারের মধ্যে বা 60 শব্দের মধ্যে আমরা এগুলো লিখতে পারি। তো এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশনটা, আমাদের যেন আই ক্যাচি হয় এবং একেবারে জিস্ট একটা জিনিস যেন ইউজার বুঝতে পারে যে সে কী খুঁজতে যাচ্ছে, তার প্রবলেমের সলিউশনটা যেন দেখতে পায় এবং তখন সে ক্লিক করবে। তো এটা কিন্তু ওয়ান পেজের মধ্যে। এরপরে হেডার ট্যাগসগুলো আমাদের ইউজ করতে হবে। হেডার ট্যাগস ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন ওয়ার্ডপ্রেস ইউজ করি, যখন কোনো আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করি, তখন হেডার ট্যাগটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা H1-এ থাকে। তো তারপর থেকে H2, H3, H4, 5, 6 পর্যন্ত আছে, যার যতদূর পর্যন্ত লাগে ততদূর পর্যন্ত ইউজ করতে হবে। এইগুলো প্রায়োরিটি বোঝায়, অর্থাৎ H1-এর পরে H2 আমি কী কিওয়ার্ডটা ইউজ করছি সেটা একটা প্রায়োরিটি বোঝাবে, তার আন্ডারে H3 কী কিওয়ার্ড ইউজ করছি সেগুলো প্রায়োরিটি বোঝাবে। তো এগুলো হায়ারার্কিয়াল ওয়েতে আমাদের বসাতে হবে এবং প্রায়োরিটি বেজে এগুলো আমাদের পেজ ট্যাগগুলো, হেডার ট্যাগগুলো আমাদের বসাতে হয়। ইউআরএল স্ট্রাকচারটা আমাদের অপটিমাইজ করতে হয়। ইউজুয়ালি যখন ওয়ার্ডপ্রেসে আমরা যাই তখন স্যাম্পলটা, মানে ইউআরএলটা আমরা স্যাম্পলে রাখি। দ্যাট মিনস আমাদের যেমন abc.com, তো abc.com-এর পরে আমরা দেখাচ্ছি ইউআরএল স্ট্রাকচারটা আমরা কোনো একটা এটা নিয়ে লিখছি, তাহলে abc.com/url-structure এভাবে এটা হয়। তাহলে একেবারে ইউআরএলটা অপটিমাইজড হয় এবং খুবই ভালোভাবে এটা দেওয়া হলো। তো এটাও একটা ওয়ান পেজ
এসইও। তারপর ইমেজ অপটিমাইজেশনের ইউজুয়ালি দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের রেশিও ইউজ করে, ডাইমেনশন ইউজ করে, আবার ইমেজ এটা অনেকেই আবার অনেক বড় বড় ইমেজ ইউজ করে। তো সেক্ষেত্রে আমাদের কম্প্রেস করে নিতে হবে, ইমেজ যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ক্লিন এবং পারফেক্ট ইমেজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে যেটা ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন ইমেজের প্রপার্টিস অনেক কম হয়, 30 কিলোবাইট, 20 কিলোবাইট, 15 কিলোবাইট, 50 কিলোবাইট এমন হবে। বাট অনেকে দেখা যাচ্ছে 900 কিলোবাইট, 1 মেগাবাইট, 2 মেগাবাইট অথবা 500 কিলোবাইট এমন ইউজ করে। তো যত ছোট হবে কম্প্রেস হবে, বাট কোয়ালিটি ঠিক থাকবে, এটা কিন্তু আমাদের অপটিমাইজেশন করতে হবে, ইমেজ অপটিমাইজেশন। তো এটার পরে আমাদের ওয়াল টেক্সট বসাতে হবে। ইমেজ যখন অপটিমাইজ করব তখন কিন্তু আমাদের ওয়াল টেক্সট, অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করতে হবে। তো আমার এর আগের কিছু ভিডিওতে আমি ওয়াল টেক্সট সম্পর্কে কিছু বলেছি, তো এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। ওয়াল টেক্সট মেইনলি যারা ব্লাইন্ড তাদেরকে ইউজ করা হয়, যেমন দুইটা মহিলা যদি একসঙ্গে দাঁড়িয়ে কোথাও যাচ্ছে বা গল্প করছে, তাহলে এমনভাবে লিখতে হবে, 2 উইমেন আর ওয়াকিং টুগেদার অ্যালং দ্য রোড। এভাবে তাদেরকে ডেসক্রাইব করতে হবে যেন যারা ব্লাইন্ড তারা বুঝতে পারে, যে হিয়ার করতে পারে, শুনতে পারে যে আসলে এই ইমেজটা কোন বিষয়ে। তাদের জন্য মেইনলি ওয়াল টেক্সটটা ইউজ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবারই ইউজ করা উচিত। এনিওয়েজ, নাম, সাইজ এগুলোতে দিতে হবে। ইন্টারনাল লিঙ্কিংটা ইউজ করতে হবে, যে আমাদের মনে করেন আমরা টোটাল 20টা আর্টিকেল পাবলিশ করছি একই নিশ নিয়ে, একই ক্যাটাগরি টাইপের, তাহলে আমাদেরকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, একটা পেজের সঙ্গে অন্য পেজের ইন্টারনাল লিঙ্ক করতে হবে, যেন যারা ইউজার বা রিডার আসবেন তারা একটা পেজে আসলেন, সেখান থেকে রিলেভেন্ট যদি অন্য কোনো আর্টিকেল থাকে ওই পেজে, তাহলে তারা যেন ওখান থেকে ওই লিঙ্কের মাধ্যমে যেতে পারে। সুতরাং ইন্টারনাল লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সটার্নাল লিঙ্কটাও করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ এক্সটার্নাল সোর্স দিতে হবে, যেখান থেকে সোর্স করতে পারে, যেখান থেকে দেখতে পারে। তো এই জিনিসগুলো এক্সটার্নাল এবং ইন্টারনাল, দ্যাট ইনবাউন্ড লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক, এগুলো আমাদের করতে হবে। এগুলো কিন্তু ওয়ান পেজ এসইওর মধ্যেই। মোবাইল কন্টেন্ট কোয়ালিটি এবং রিডেবিলিটি চেক করতে হবে। কন্টেন্ট কোয়ালিটিটা খুবই ভালো হতে হবে, হিউম্যান ট্রাস্ট হতে হবে। শুধুমাত্র এআই জেনারেটেড কন্টেন্ট হলে খুবই সমস্যা, কারণ এর পরের ক্লাসেই আমরা বলবো আসলে গুগলে অ্যালগরিদম আপডেট সম্পর্কে আমরা বলবো, তখনই বুঝতে পারবেন আসলে শুধুমাত্র এআই কন্টেন্ট লিখলে কত ধরনের প্রবলেম হতে পারে। সেখানে টাচ থাকতে হবে, একেবারে ন্যাচারাল হতে হবে, যেন কোনো ধরনের প্রবলেম না হয়। এনিওয়েজ, কন্টেন্ট কোয়ালিটি এবং রিডেবিলিটিটা ভালো রাখতে হবে। রিডেবিলিটিটা যেমন দেখা যাচ্ছে একটা 5th গ্রেডের স্টুডেন্ট একটা কন্টেন্ট পড়ে যেন বুঝতে পারছে যে এটা কি লেখা হয়েছে, কোন বিষয়ে লেখা হয়েছে, এবং সেও যেন বুঝতে পারে। তো যখন সে বুঝতে পারবে তখন সে ইজিলি পড়তে পারবে, অনেক টাইম ব্যয় করতে পারবে, অথবা কন্টেন্টটা নিয়ে সে রিসার্চ করতে পারবে, বাউন্স রেটটা কম হবে। সব কিছু মিলেই কিন্তু কন্টেন্ট কোয়ালিটি এবং রিডেবিলিটির খুবই গুরুত্ব রয়েছে। এরপরে আপনার মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ সাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা বা ট্যাব ফ্রেন্ডলি আছে কিনা, এগুলো সঠিকভাবে দেখতে হবে। সাইটে ভেঙে যাচ্ছে কিনা, যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু ইউজাররা সেখান থেকে বেনিফিটেড হবে না। আর ইউজাররা যদি বেনিফিটেড না হয়, গুগল বা কোনো সার্চ ইঞ্জিনে কিন্তু সেটা সাপোর্ট করবে না। এখানে সিটিআর একটা বিষয় আছে, যেটা হলো সিটিআর বৃদ্ধি করার কৌশল। এগুলো ক্লিক থ্রু রেট সম্পর্কে আমাদের জানতে হবে, এবং স্কিমা মার্কআপ, স্ট্রাকচার ডেটা আমাদের অ্যাড করতে হবে। বেসিক্যালি আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাই বা কোনো একটা ল্যান্ডিং পেজ করতে যাই, অথবা এটা যদি কোনো একটা কমার্স সাইট হয়, তাহলে সেখানে কিন্তু স্কিমা মার্কআপটা অ্যাড করতে হয়, যেন গুগল বা সার্চ ইঞ্জিনগুলো ওটাকে ডিটেক্ট করে এবং ওই পেজগুলো সামনে নিয়ে আসে এবং সুন্দরভাবে উপস্থাপন করে অর্গানাইজড ওয়েতে। তো এটা হলো অন পেজ এসইও। এই জিনিসগুলো আপনার যখনই আপনারা কোনো একটা সাইট নিয়ে শুরু করবেন, প্র্যাকটিক্যালি শুরু করবেন, এটা বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ খুব দ্রুত এটা শিখে যেতে পারবেন। জাস্ট প্র্যাকটিসের অভাব এবং কনসিস্টেন্সি থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা অফ পেজ এসইওতে চলে যাই। অফ পেজ এসইওটা কি? এটা হলো আমাদের সাইট অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি, কন্টেন্টে পাবলিশ করে অন পেজ এসইও করেছি, এখন আমাদের পালা হলো অফ পেজ এসইও। তো অফ পেজটা কি? অফ পেজটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্টটা, এটা মানুষের কাছে যাওয়া, মানুষ যেন দেখতে পায়। তো সে মানুষ যেন দেখতে পায়, বা গুগল অন্যদের কাছে আমাদের এই কন্টেন্টে ভিজিবিলিটি দিবে শুধু তখনই যখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, ইউজার এখান থেকে বেনিফিটেড হবে তখন। তো সেটা করতে হলে কি করতে হবে? সেটা করতে হলে আমাদের যে
সাইটটা আছে, আমাদের যে নিশটা আছে, ওই নিশ রিলেটেড অন্য কোনো সাইটে আমাদের সাইটের লিঙ্কটা দিতে হবে বা তাদের কাছে আউটরিচ করতে হবে, গেস্ট পোস্ট করার জন্য ট্রাই করতে হবে, এক কথায় ব্যাক লিঙ্ক করতে হবে। তো আমাদের সাইটের নিশ রিলেটেড অন্য কোনো সাইটে যদি আমরা লিঙ্ক দিতে পারি তাহলে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন এটা খুবই ভালো চোখে দেখে এবং লিঙ্ক জোস পাস হয় এবং সেখান থেকে আমাদের ট্রাফিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো হাই কোয়ালিটি রিলেভেন্ট সাইটস থেকে আমাদের এটা নিতে হবে। তো খুব ন্যাচারাল ওয়েতে, এখানে কিন্তু পেইড অথবা লিঙ্ক এক্সচেঞ্জ এগুলো করা যাবে না। আবারও বলছি, এটা নেক্সট ক্লাসে আমাদের আসছে যে লিঙ্ক এক্সচেঞ্জ বা পেইড, এটা গুগল অ্যালগরিদম যেগুলো হয়েছিল সে সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু আমরা এটা শুরু করব, যারা বিগিনার আছে শুরু করব। সো এগুলো নেক্সট ক্লাসে জানতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের করতে হবে। আমাদের যে কন্টেন্টটা দিয়েছি সেই কন্টেন্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদেরটা পাবলিশ করতে হবে, যেন ইউজাররা দেখতে পায়, ভিজিবিলিটি বেড়ে যাবে। এগুলো অফ পেজেসও। গেস্ট পোস্টিংয়ের কথা তো আগেই বললাম যে আমি গেস্ট হয়ে আরেকজনের একটা সাইটে নিশ রিলেভেন্ট একটা আর্টিকেল লিখে দেবো, সেখান থেকে সেই ওয়েবমাস্টার আমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে গেস্ট পোস্টিং, গেস্ট হিসেবে লিখবো, একটা লিঙ্ক পাবো। এটা হচ্ছে গেস্ট পোস্টিং। ইনফ্লুয়েন্সার আউটরিচ, যদি আমার মানে কোনো একজন ইনফ্লুয়েন্সার যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করে উনি যদি ওনার পেজে একটা লিঙ্ক দেন বা এমন কিছু করা যায়, সেটা হলো ইনফ্লুয়েন্সার আউটরিচ। ফোরাম পোস্টিং করা যায় বা ব্লগ কমেন্টিং করা যায়। এগুলো আসলে 2012-14তে খুব ভালো চলতো, বাট এখন ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং এগুলো চলে কিনা আমি খুব সন্দিহান, এগুলো চলে না। আই থিঙ্ক গেস্ট পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এখনও পর্যন্ত খুব ভালো কাজ দেয়। আর ব্র্যান্ড মেনশনসটা খুব গুরুত্বপূর্ণ পেজ এসিওর জন্য। দেখা যাচ্ছে আপনার একটা ই-কমার্স সাইট আছে বা আপনার সাইটটাকে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, তো সেখানে এমনভাবে এআই এর জন্য লিখতে হবে যে আপনার সাইটটাকে ব্র্যান্ডটাকে মেনশন করে। সুতরাং এটা কিন্তু তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে, স্প্রেড আউট হবে, আপনার ভিজিবিলিটি বেড়ে যাবে এবং আপনার কোম্পানির ব্র্যান্ডটা মানুষের কাছে চলে যাবে এবং মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা, ডাইরেক্টরি সাবমিশন আমি এটা সাপোর্ট করি না খুব বেশি। লোকাল সাইটেশনস, পিআর ক্যাম্পেইনস, কন্টেন্ট প্রমোশন অ্যান্ড শেয়ারিংস, এগুলো এখন আসলে বললাম জাস্ট বলার জন্য, এগুলো অপেজ এসিওর মধ্যে পড়ে। বাট আই থিঙ্ক গেস্ট পোস্ট হাইলি রিলেভেন্ট, খুবই স্ট্রং একটা ভাইয়া, এটা করলে লিঙ্ক জুস পাস হবে। তো আমরা যখন একেবারে প্র্যাকটিক্যালি করব, এখন তো এটা থিওরিটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যালি যখন করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাব টেকনিক্যাল এসইওটা। টেকনিক্যাল এসইওটা কাইন্ড অফ টেকনিক্যাল, নাম দেখেই আপনি বুঝতে পারছেন যে এটা টেকনিক্যাল কিছু ইস্যু আমাদের সলভ করতে হবে। তো সেগুলোর মধ্যে কি কি আছে? আমরা জানি গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরে যে 200টার বেশি র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, তার ভিতরে কিন্তু টেকনিক্যাল এসইও এর ভিতরে যেগুলো আমি বলবো সেগুলো একটা একটা করে হয়তো তার মধ্যে আছে। সো টেকনিক্যাল এসইওটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। তো চলুন টেকনিক্যাল এসইওগুলো কি। প্রথমে আমি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনটার কথা বলবো, কারণ আমাদের সাইটটা কত দ্রুত দৌড়াচ্ছে। যদি 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ডসের মধ্যে বা 3 সেকেন্ডসের মধ্যে যদি আমাদের ওয়েবসাইট লোড না হয়, তাহলে ম্যাক্সিমাম ট্রাফিকই চলে যাবে, ম্যাক্সিমাম ইউজারই অন্য ওয়েবসাইটে শিফট হয়ে যাবে বা অন্য ওয়েবসাইটে তারা চলে যাবে। আমার ওয়েবসাইটের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য কোনো ইউজার বসে থাকবে না। সুতরাং ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে যখন আমরা কোনো আর্টিকেল পাবলিশ করব, সেটা যদি আমরা এক্সএমএল সাইট ম্যাপটা অ্যাড না করে গুগল সার্চ কনসোলে, তাহলে এটা ইন্ডেক্সিং হবে না। আবার আমাদের যখন ইন্ডেক্সিং না হবে প্রথমে তো ক্রলও হবে না, ইন্ডেক্সও হবে না এবং র্যাঙ্কিং তো দূর কি বাদ। সো এক্সএমএল সাইট ম্যাপ আমাদের অ্যাড করতে হবে, সাবমিট করতে হবে, তাহলে আমাদের ওইগুলো আস্তে আস্তে ইন্ডেক্স এবং র্যাঙ্কে যাবে। robots.txt এটা এই কনফিগারেশনটাই অ্যাড করতে হবে।
ওয়েবসাইট ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং ফিক্স করতে হবে, অর্থাৎ আমাদের যদি কোনো আর্টিকেল 404 অথবা 401 অথবা 505 এইরকম ধরনের কোনো কিছু ইস্যু দেখে সেগুলো আমাদের ফিক্স করতে হবে গুগল সার্চ কনসোল থেকে। ক্যানোনিক্যাল ট্যাগস ব্যবহার করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগস খুব শর্টলি বলি যে দেখাচ্ছে টুইন বেবি আছে, দুইটা বেবিকে আমরা চিনতে পারতেছি না, তো একজনকে আমরা যদি মানে একজনের যদি অন্য একটা ড্রেস পরে এবং আরেকজনকে অন্য ড্রেস পরিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই বেবিটার নাম ওই বেবিটার নামে। তো আমাদের ইউআরএলটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে, গুগল যেন পাজল বা কনফিউজ না হয়ে যায় যে কোন ইউআরএলটাকে সে র্যাঙ্ক করবে। কেন এগুলো নিয়ে আমরা আরও প্র্যাকটিক্যাল যখন ক্লাস করব তখন আমরা পারফেক্টলি এক্সপ্লেন করবো ক্যানোনিক্যাল ট্যাগস বা যেগুলো বলছে এগুলো জাস্ট থিওরিটিক্যাল, আপনাদের জেনে রাখা ভালো, তাই এটা খুব সংক্ষেপে আমি বলছি এবং দ্রুত শেষ করতে হচ্ছে কারণ ভিডিওটা কোনোভাবেই লম্ব করতে চাচ্ছি না। HTTPS এটা হলো আমাদের সিকিউরিটির জন্য HTTPSটা ইউজ করা হয়। প্রথমে যদি এটা আমরা এই স্ক্রিপ্টটা অ্যাড না করি তাহলে প্রথমে HTTP থাকে এবং সেটা যখন হবে সিকিউর আমাদের SSL সার্টিফিকেটটা অ্যাড করলে আমাদের ওয়েবসাইটটা অনেক বেশি সিকিউরড হয়ে যায়, তখন যে কেউ আমাদের ওয়েবসাইটে এসে খুব দ্রুত ক্ষতি করতে পারে না। তো SSL সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, আর SSL সার্টিফিকেটটা অ্যাড করলে HTTPSটা অ্যাড হয়। আচ্ছা, মোবাইল ইউজিবিলিটি অ্যান্ড কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটালস এবং মোবাইল ইউজিবিলিটি এই দুইটা সম্পর্কে একটা গুগলের চরম দুইটা আপডেট আছে, নেক্সট ক্লাসেই বলছি। তো মোবাইল ইউজেবিলিটি যেন মোবাইল ইউজাররা খুব ভালোভাবে ইউজ করতে পারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যেন অপটিমাইজেশনটা ভালো হয়, মোবাইল ট্যাব কম্পিউটার সব অপটিমাইজেশনটা ভালো হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোর ওয়েব ভাইটালটা এখানে CLS যাই হোক ওই জিনিসগুলো আমি পরে বলছি। তো এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে এবং এগুলো সবই টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। ফিক্স ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করতে হবে। দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে আমি কাউকে লিঙ্ক দিয়েছি বা কেউ আমাকে লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কটা পরবর্তীতে সরিয়ে নিয়েছে অথবা ওই ওয়েবসাইটটা এখন আর নাই, তো সেক্ষেত্রে আমার যে লিঙ্কটা দিয়েছিলেন ওই লিঙ্কটা কিন্তু ব্রোকেন লিঙ্ক হয়ে গেল। ওই ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করতে হবে কারণ ওখান থেকে ইম্প্যাক্ট আসতে পারে। তো এভাবে ব্রোকেন লিঙ্ক 404 এররগুলো আমাদের ফিক্স করতে হবে, সেগুলো কিন্তু টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। স্ট্রাকচার ডেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, আমাদের স্ট্রাকচার ডেটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা তো বুঝতেই পারছেন। ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুগুলো হ্যান্ডেল করতে হবে, যদি আমাদের কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে থাকে সেই ইস্যুগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। তো এইগুলো করতেই হবে। এছাড়াও যদি অন্যান্য কোনো ধরনের কোনো এরর আসে, আমরা সাইটটা দেখাচ্ছে আমরা প্রথম অডিট করব, অডিট করার পরে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যুগুলো দেখা দেয়। তো টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, অথবা যদি খুব ভালোভাবে অপটিমাইজ করা হয় তাহলে হাইলি পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো টেকনিক্যাল এসইওটা ওই দুটা, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিন্তু অন পেজ এসইও তো খুবই ইজি। অফ পেজ এসইও যেহেতু বাইরে গেস্ট পোস্টিং করতে হবে বা এরকম ধরনের করতে হবে, বাইরে থেকে লিঙ্ক আনতে হবে, সেটা মোটামুটি একটু টাফ, বাট শিখতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখলে শিখলে খুবই ইজি। আর টেকনিক্যাল এসইওটা আমাদের খুবই ভালোভাবে শিখতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি বিজনেসম্যানও হন, অথবা আপনি যদি সার্ভিস সেল করতে চান, অথবা আপনি যদি এসইও এক্সপার্ট হতে চান, অথবা যেটাই করেন না কেন আপনাকে টেকনিক্যাল এসইওটা অ্যাটলিস্ট নিজের ওয়েবসাইটের জন্য এটা শিখতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। এছাড়া লোকাল এসইও যেগুলো আছে, লোকাল এসইওর একটা আপডেট আছে, সেটাও আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ। তো এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা হলো মেইনলি অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। এর মধ্যে আমি খুব দ্রুত গতিতে বলে গেছি, আমার আর একটু স্লোলি কথা বলা উচিত ছিল, তো সেক্ষেত্রে টাইমের ডিউরেশনটা বেড়ে যেত, আমাদের সে ধৈর্য শক্তি নাই। মোটামুটি খুব ছোট করার চেষ্টা করেছি, আরও অনেক কথা বলার ছিল, বাট সবই সাপ্রেস করে রেখেছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা কথা বলবো যে গুগল অ্যালগরিদম আপডেট সম্পর্কে, কোর আপডেট বা বড় আপডেট যেগুলো আসছে সেগুলো আমাদের জানা খুবই জরুরি। আমরা যদি এসইও এক্সপার্ট হতে চাই বা এসইও সম্পর্কে জানতে চাই তাহলে আপডেট সম্পর্কে আমাদের জানতেই হবে। অ্যাটলিস্ট এগুলো বেসিক ফান্ডামেন্টাল ধারণাগুলো থাকতেই হবে, তা না হলে যদি সিম্পলি কেউ জিজ্ঞাসা করে এটা কি ওটা কি, পেঙ্গুইন আপডেট কি, বা এই আপডেট কি সেই আপডেট কি, তাহলে আমরা কিছুই বলতে পারবো না। তো আমরা নেক্সট ক্লাসে আপডেট সম্পর্কে জানবো, গুগল অ্যালগরিদম আপডেট সম্পর্কে। আর মোটামুটি এই ক্লাসে ওয়ান পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও সম্পর্কে যতটুকু শিখলাম। এখন আপনারা দেখা যাচ্ছে ইউটিউব অথবা গুগল থেকে আরও অনেক বেশি শিখতে পারবেন। তো আজ এই পর্যন্তই,
পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।